হাই, ইতোমধ্যে আমরা টাইপ টুল, বিভিন্ন ফন্ট ফ্যামিলি, টাইপেস এবং ফন্টের বিভিন্ন স্টাইল সম্পর্কে আলোচনা করেছি, তাই না? এখন একটা গ্রাফিক ডিজাইনকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের টেক্সটের বিভিন্ন ভেরিয়েশন ব্যবহার করার প্রয়োজন পড়ে। হতে পারে সেটা ফন্ট স্টাইল চেঞ্জ করা বা টেক্সট ছোট বড় করা, স্পেসিং নির্ধারণ করা বা এমন অনেক কিছুই, তাই না? তো এগুলো আমরা প্রফেশনালি কি ভাবে করতে পারি সেটা একটু দেখি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক। আমরা টাইপ টুলে চলে গিয়েছি। টাইপ টুলে গিয়ে এখানে টাইপ টুলে সিলেক্ট করার পর ক্লিক করার পর জাস্ট সামথিং কোন একটা টেক্সট এখানে আসছে। আমরা উপরে দেখতে পাচ্ছি মনসিরাত ফন্ট ফ্যামিলি, বোল্ড টাইপ, বোল্ড স্টাইল এবং 31 ফন্ট সাইজ আছে এটা। আচ্ছা, এটা গেল। আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে আমরা এটাকে বিভিন্নভাবে স্টাইলিশ করতে পারি কিভাবে, অর্থাৎ এটার বিভিন্ন স্টাইল আমরা চেঞ্জ করতে পারি কিভাবে, তাই না? আমরা এটাকে আরেকটু সহজভাবে দেখার জন্য কোন একটা টেক্সটকে যদি নিয়ে আসতাম, এটা দেখার জন্য আমরা কোন একটা ডামি টেক্সট এখানে নিয়ে আসছি। হ্যাঁ, ওকে, আমরা যে কোনো একটা ডামি টেক্সট এখানে নিয়ে আসছি কোন একটা। এখন আমরা কিভাবে এটা চেঞ্জ করতে পারি সেটা দেখব। আচ্ছা, প্রাথমিকভাবে আমরা ইতিমধ্যে পরিচিত যে এখানে যেটা আমরা ব্যবহার করছি এটাকে বলছি আমরা প্যারাগ্রাফ, এবং ওপরে যেটা ব্যবহার করছি এটাকে বলছি হেডিং, তাই না? এখন যদি আমরা এটার উপর ক্লিক করি, এটা মনসিরাত বোল্ডে আছে, এটাও মনসিরাত বোল্ডে আছে। যদি আমরা একই টাইপেস বা একই ফন্ট ফ্যামিলির বিভিন্ন ভেরিয়েশন ব্যবহার করে ডিজাইন তৈরি করি, সেক্ষেত্রে অবশ্যই ফন্ট পেয়ারিং করতে গিয়ে চেষ্টা করব একই ফরম্যাট না রাখার। অর্থাৎ এটা বোল্ড ব্যবহার করছি, তাহলে এটা তুলনামূলক কিছুটা লাইট হোক। অর্থাৎ আমরা যদি এটাকে রেগুলার দিই, এখন কিন্তু ডিজাইনটা তুলনামূলক বেশি ফুটে উঠবে। অর্থাৎ হেডিংটার ওপর এখন অনেক বেশি ফোকাস গিয়েছে এবং এটা দেখতেও অনেক বেশি আই ক্যাচিং লাগবে। এটাকে যদি আমরা আরেকটু সহজভাবে বলি, আমরা কখন বুঝতে পারবো যে আসলে আমাদের কোথায় বোল্ড ব্যবহার করতে হবে, কোথায় লাইট ব্যবহার করতে হবে? এগুলো বোঝার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের চোখকে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। এখন এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা যদি ধরে নেন এরকম হতো, অনেক লম্বা একটা প্যারাগ্রাফ। ওকে, প্রাথমিকভাবে আমরা এই ধরনের লম্বা টাইপের প্যারাগ্রাফ পড়তে পছন্দ করি না। যদি এখন আপনি বলেন যে আমার ডিজাইনের ক্ষেত্রে অনেক প্যারাগ্রাফ আছে যেগুলো সাইজ অনেক বড়, প্রয়োজনে আপনি সেটাকে সাইজে ছোট করেন। কোনো হেডিং এখানে রেখেছেন, কোন একটা সাব হেডিং দেন, ওখানে একটা হেডিং আছে, এখানে কোন একটা সাব হেডিং দিয়ে সেটাকে আপনি রেখেছেন, পরবর্তী আর একটা সাব হেডিং দিয়ে আর একটা পার্ট তৈরি করেন। এতে করে আপনার যে টার্গেটেড অডিয়েন্স থাকবে, সেই অডিয়েন্সের ক্ষেত্রে এই টেক্সটগুলো পড়ার সম্ভাবনা তুলনামূলক বৃদ্ধি পাবে। কারণ আমরা ছোট লেন্থের প্যারাগ্রাফ, অর্থাৎ দেখতে যেটা দৈর্ঘ্য তুলনামূলক কম থাকবে, সেই প্যারাগ্রাফগুলো পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটা চোখের জন্য তুলনামূলক অনেক বেশি ভালো। আচ্ছা, এটা তো গেল আমাদের ফন্ট পেয়ারিং এর যে ব্যাপারটা। এখন আমরা যদি বলি এটার ক্ষেত্রেই আসি, একটা লাইন আছে। আচ্ছা, আমরা এইভাবে না গিয়ে এখান থেকে একটা কাজ করি, এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে পেস্ট। আচ্ছা, আমরা এই জিনিসটাই জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে নিয়ে একই জিনিসের 3টা লাইন করে নিয়েছি। এখন এটার কিছু স্টাইলিশ দিক থেকে আমরা একটু যাচাই করে দেখব যে কোনটায় কি কাজ হচ্ছে। হ্যাঁ, তো এটা করার জন্য আমরা সর্বপ্রথম যেখানে যাচ্ছি, আমরা ইতোমধ্যে এই 3টা দেখেছি। আমরা আজকের টার্গেট হচ্ছে ক্যারেক্টার প্যানেল। এখন ক্যারেক্টার প্যানেলে যাওয়ার পর আমরা ফন্টের নাম অ্যান্ড ফন্ট স্টাইল এখানে অলরেডি আছে, আমরা এটা এখান থেকে সরাসরি কন্ট্রোল প্যানেল থেকে চেঞ্জ করতে পারছি। সো আমরা এটার আলোচনা আজকে যাচ্ছি না, আমরা এখন পরবর্তী অপশনগুলোর সাথে পরিচিত হব। হ্যাঁ, আচ্ছা, প্রথম যে অপশনটা আছে সেট ফন্ট সাইজ, আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি এটা 31 ছিল, সেম জিনিসটা এখানে আছে। আমরা চাইলে এখানে ফন্ট সাইজ ছোট বা বড় করতে পারি।
ওকে, এবং নিজের ইচ্ছা মতো মাউসের স্ক্রলার ঘুরিয়েও ছোট বড় করতে পারি, অথবা আমরা এখানে নিজেদের ইচ্ছা মতো কিবোর্ড থেকে টাইপ করেও দিতে পারি। এটা গেল আমাদের ফন্ট সাইজ। আচ্ছা, এবার আসি পরবর্তী যে অপশনটা, সেটা হচ্ছে সেট দ্য লিডিং। আচ্ছা, এটা কি জিনিস আমরা যদি একটু খেয়াল করে দেখি, যখন আমাদের ফন্ট সাইজ 20, লিডিং সাইজ 24 পয়েন্ট, ওকে, আমরা যদি এখানে অ্যারোটার উপর ক্লিক করি আমরা দেখছি এটা অটো করে দেওয়া আছে। আর অটো করে দেওয়ার কারণে আমরা যদি এটাকে বাড়াই ওটাও ধীরে ধীরে বাড়ছে, এটা কমাই ওটাও ধীরে ধীরে কমছে, তাই না? এখন যদি আমাদের কিছু ক্ষেত্রে যদি ধরে নিচ্ছি আমরা কিছু বুলেট পয়েন্ট ব্যবহার করছি, হ্যাঁ, আমরা কিছু বুলেট পয়েন্ট ব্যবহার করছি, এরকম কিছু পয়েন্ট ব্যবহার করছি, এক মিনিট, এরকম কিছু পয়েন্ট ব্যবহার করছি। এখন এই বুলেট পয়েন্টগুলোর ক্ষেত্রে লেখাগুলো যদি এত কাছাকাছি থাকে সেটা কিন্তু দেখতে তুলনামূলক ভালো লাগে না। আমরা এটাকে কি করতে পারি, এই লাইনগুলোর মাঝে স্পেসিং অ্যাড করে দিতে পারি, যেটা যারা আমরা এর সাথে পরিচিত না তাদের মাথায় আসবে, আমরা এখানে ক্লিক করব, একটা করে ইন্টার দিয়ে দিব, তাহলেই তো বেড়ে যাচ্ছে। না, ইন্টার দিয়ে দিলে কিন্তু আপনার এই সেম সাইজের অর্থাৎ 18 পয়েন্টের যে ফন্ট সাইজ আছে এখন, সেই 18 পয়েন্টের ফন্ট সাইজ আকারে স্পেসটা আসবে, আপনি ইচ্ছা মতো সেটা চেঞ্জ করতে পারছেন না। কিন্তু ক্যারেক্টার প্যানেলে গিয়ে আমরা যে লিডিংটা আছে, লিডিংটা, আচ্ছা এটা একটু নিচে নামিয়ে নিয়ে আসি, ওকে, ক্যারেক্টার প্যানেলে গিয়ে আমাদের যে লিডিংটা 21 পয়েন্টটা আছে এটাকে আমরা তুলনামূলক অ্যাডজাস্ট করে নিতে পারি, 21 পয়েন্টে রাখলাম। অ্যান্ড অটো ছিল এটা, কিন্তু আমরা অটোটাকে বদলে কোন একটা পয়েন্টে নিয়ে আসলাম। এখন আমরা এখানে মাউস দিয়ে জাস্ট একটা ক্লিক করে নিলাম, অবশ্যই লেফট ক্লিক। এখন স্ক্রলারটা ঘুরিয়ে নিজেদের সুবিধা মতো স্পেসিংটা বাড়িয়ে নিতে পারলাম। অর্থাৎ আমরা যে লাইনগুলা ব্যবহার করছি সেই লাইনগুলার মধ্যবর্তী দূরত্ব কতখানি হবে এটা কিন্তু আমরা এটা দিয়ে ব্যবহার করতে পারি। কারণ অনেকে হয়তো মাথায় আনবেন যে আমরা একটা একটা করে লাইন টাইপ করব। যখন আপনার জাস্ট একটা বা দুইটা লাইন টাইপ করছেন হয়তো আপনি একটা একটা করে লাইন টাইপ করতে পারেন, যেমন এইভাবে হয়তো এখানে একটা লাইন লিখলেন, তারপর সেটা কপি করে আরেকটা লাইন, তারপর সেটাকে আর কপি করে আরেকটা লাইন, ঠিক আছে। আবার এটার মধ্যে কখনো কখনো হবে হয়তো কোনো লাইন একটু বেশি স্পেস হয়ে গেছে, কোনোটা একটু কম স্পেস হয়ে গেছে, এমন হবে। তো এই ঝামেলাটাও কিন্তু এটার ক্ষেত্রে থাকছে না, হ্যাঁ, এই ঝামেলাটাও কিন্তু এটার ক্ষেত্রে থাকছে না। জাস্ট আমরা সেম স্পেসিং, এখানেও যে স্পেস আছে এখানেও সেম স্পেস আছে, দুইটা লাইনের মধ্যবর্তী স্পেসিংটা সেম করে নিতে পারছি, হ্যাঁ। ওকে, পরবর্তী অপশনের ক্ষেত্রে যদি যাই, এটা গেল আমাদের সেট দ্য লিডিং, অর্থাৎ দুইটা লাইনের মধ্যবর্তী স্পেস। আচ্ছা, এখন পরবর্তী যে অপশনটা আছে খেয়াল করেন, আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। সো আমরা যে কোনো একটা টেক্সট নিয়েছি, টেক্সট নেওয়ার পর এখন আমরা, আচ্ছা কার্নিং এখানে আছে, এটাকে অটোই রাখতে দেন, এটার পরবর্তী এটা থেকে বেশ বেটার ব্যবহার আমরা এখান থেকে করতে পারি। সেটা হচ্ছে দুইটা লেটার আছে, অর্থাৎ আমরা এখানে LOREM এই যে টেক্সটগুলো আছে এই লেটারগুলোর মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি, হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়তে পারে যে স্পেসিংগুলো চেঞ্জ করার, বিভিন্ন লোগো ডিজাইনের ক্ষেত্রে আমাদের কখনো কখনো দেখা যায় যে অনেক বেশি স্পেসিং ব্যবহার করতে হয়, আবার কখনো কখনো কিছু টেক্সট প্রয়োজনের স্বার্থে ভেতরের দিকে চাপিয়ে দেওয়ারও প্রয়োজন পড়তে পারে। তো বাই ডিফল্ট এটা 0 থাকবে, ট্র্যাকিং। এখন আপনি এখান থেকে চাইলে এটাকে পজিটিভ যে কোনো একটা নাম্বার দিতে পারেন। আমরা যদি এখানে জাস্ট ক্লিক করে মাউসের স্ক্রলার উপর দিকে ঘোরাই, দেখবেন যে একটা লেটার থেকে অপর লেটারের মধ্যবর্তী দূরত্ব ধীরে ধীরে বাড়ছে। আর আমরা যদি 0 থেকে ওপরের দিকে যাইতাম তাহলে দেখতাম যে লেটারগুলো ধীরে ধীরে একে অপরের কাছে চলে আসছে, অর্থাৎ মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? সো কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটার ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে। তো সহজভাবে বললে একটা লেটার থেকে অপর লেটারের মধ্যবর্তী দূরত্ব আমরা চাইলে এই অপশনটা থেকে ট্র্যাকিং করে কমাতে বা বাড়াতে পারি। আচ্ছা, এখানে টি এর আইকনের ওপর নিচ বরাবর একটা তীর দেখতে পাচ্ছেন, আইকনটা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আসলে এটা কি বোঝাচ্ছে। বাই ডিফল্ট এটা 100% আছে, তাই না? আপনি যদি এটা বাড়ান তাহলে এই লেখাগুলা ওপর নিচ বরাবর বড় হতে থাকবে,
অর্থাৎ লেখার প্রপোর্শন কিন্তু তুলনামূলক নষ্ট হয়ে যাবে। আমরা যদি এটা বাড়াই, লেখাগুলো উপরের দিক বরাবর বড় হচ্ছে। ওকে, আমরা এটা আবার বাই ডিফল্ট 100-তে ফেরত নিয়ে যাই। আচ্ছা, এটার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাগুলা কিন্তু কোনোভাবে ডানে বাই বরাবর, অ্যারোটা দেখে খুব সহজে বোঝা যাচ্ছে ডানে বাই বরাবর, লেফট রাইট বরাবর ছোট বা বড় করতে পারি। আমরা যদি এটা বাড়াই, এটা কিন্তু মধ্যবর্তী স্পেসিং না, অর্থাৎ উপরের অপশনটার সাথে এটাকে গুলিয়ে ফেলা যাবে না। লেখাগুলাকে, টেক্সটগুলাকে আপনারা যদি যে কোনো একটা লেটারের উপর ফোকাস করেন, ধরে নেন যে এল এর উপর ফোকাস করেন, একটু এল এর পরিবর্তনটা খেয়াল করেন, অর্থাৎ এল কিন্তু ডানে বায়ে বরাবর প্রসারিত হয়ে যাচ্ছে। আমরা এটাকে চাইলে কমিয়েও নিতে পারতাম 100%-এ এনে, এমন চাপলে চাপিয়েও দিতে পারি, আমাদের প্রয়োজন যেটা হবে। ওকে, আচ্ছা, বাই ডিফল্ট এখন একটা জিনিস আপনাদের না বললেই না, সেটা হচ্ছে আমরা অনেক সময় আছে যে এই লেখাগুলা হাতে ধরে ছোট বা বড় করার সময় অনেক সময় এর প্রপোর্শন নষ্ট করে ফেলি। কারণ আপনাদের শুরুর দিকে আপনারা যখন কোনো টেক্সট নিয়ে কাজ করছেন, কাজ করার সময় এরকম হয়তো বা কোনো একটা টেক্সটকে বড় করতে গেছেন, কোনো একটা টেক্সটকে ছোট করতে গেছেন, করার সময় কি হয়েছে, এর প্রপোর্শনটা নষ্ট হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আপনারা হয়তো বা পেন টুল দিয়ে এভাবে বা সিলেকশন টুল দিয়ে টেনে ছোট বা বড় করার চেষ্টা করতে পারেন, বাট এটা আমাদের প্রয়োজনীয়। ধরে নেন যে আমাদের টেক্সটটা ছোট বড় করতে গিয়ে এভাবে নষ্ট হয়ে গিয়েছে। ওকে, সো আমাদের সিম্পলি কোনো কিচ্ছু করার দরকার নেই, এখানে এসে ক্যারেক্টার প্যানেল থেকে এটা 100, এটা 100, দুইটাকে 100 দিয়ে দিলে এটার অরিজিনাল যে প্রপোর্শন সেখানে কিন্তু ফেরত আসবে। আবারও দেখেন, যদি এই দুইটা 100 থাকে, তাহলে আমাদের ভার্টিক্যাল স্কেল এবং হরাইজন্টাল স্কেল দুইটা 100% দিয়ে দিলে এটা কিন্তু প্রপোর্শন নষ্ট হয়ে গেলেও আপনি এটা ঠিক করতে পারেন। ঠিক আছে, অ্যান্ড গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করার শুরুর দিকে এই সমস্যার প্রচুর পরিমাণে আপনাদের ফেস করতে হবে। আপনারা প্রচুর ডিজাইন করতে গিয়ে হয়তো টেক্সটগুলো ছোট করে ফেলছেন, যেমন উল্টাপাল্টা সাইজ করে ফেলছেন। ওকে, সুন্দর মতো গিয়ে জাস্ট এটাকে 100, এটাকে 100 করে দেন, ঝামেলা শেষ। ওকে, পরবর্তী অপশন, আমরা কোনো একটা টেক্সটকে সিলেক্ট করছি, কোনো একটা টেক্সটকে সিলেক্ট করছি, করার পর এখন এই অপশনটায় গিয়েছি, গিয়ে একটু খেয়াল করে দেখেন, আমরা চাইলে এটাকে তুলনামূলক ওপরে তুলে দিতে পারি। এখন হয়তোবা কিছুটা দেখে আপনাদের এই স্কোয়ারের মতো মনে হচ্ছে, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই স্কোয়ারে 2 কিন্তু এই এর থেকে তুলনামূলক সাইজে ছোট থাকে, তাই না? অর্থাৎ সেম সাইজে কিন্তু থাকে না, বাট এখানে কিন্তু আমাদের সাইজটা সেম আছে, অর্থাৎ 2 এরও যে সাইজটা আছে এরও সেই একই ফন্ট সাইজটা সেম আছে। চাইলে এটা আমরা ছোট করতে পারি, চাইলে আমরা এটা উপর উঠাইতে পারি, চাইলে আমরা এটা নিচেও নামাতে পারি। ওকে, কোন একটা লেটারকে সিলেক্ট করে নিয়ে আমরা যদি বলেন যে সিলেক্ট কিভাবে করব, আমরা আবার একটু দেখাচ্ছি। ধরে নেন আমরা একটু টেক্সটটাকে ছোট করে নিচ্ছি দেখানোর স্বার্থে, এমটাকে জাস্ট টাইপ টুলে থাকা অবস্থায় সিলেক্ট ক্লিক করে ডানে বা বায়ে চাপ দিয়ে ধরে নিয়ে গেলে আমরা যে কোনো টেক্সটকে সিলেক্ট করতে পারি। ওকে, দেন তারপর আমরা এটাকে প্রয়োজন অনুসারে ওপরে বা নিচে নামাতে পারবো। ওকে, বাই ডিফল্ট এটা 0 থাকবে, আমাদের 0ই রাখছি আপাতত। আর পরবর্তীটা ডিগ্রি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ক্যারেক্টার রোটেশন, অর্থাৎ ডানে বা বায়ে যদি আপনি এটাকে ঘোরাতে চান সেটা কিন্তু ঘোরাতে পারেন। আমরা ইতোমধ্যে টাইপ টুলের এই টুলের মধ্যেকার টাচ টাইপ টুলের সাথে পরিচিত হয়েছি, আমরা সেম কাজটা কিন্তু এটা দিয়েও করতে পারি। ওকে, সেম কাজটা কিন্তু এটা দিয়েও করতে পারি। উপরে ওঠানো, নিচে নামানো বা ছোট বড় করা আমরা কিন্তু এটা করতে পারি। ওকে, আচ্ছা, পরবর্তীটা দেখেন, খেয়াল করেন।
আচ্ছা, এখন আমাদের এই লেখা লরেম আইপিসাম এলটা আছে বড় হাতের, আর বাকি সম্পূর্ণ টেক্সট আছে ছোট হাতের অক্ষরে, অর্থাৎ শুধুমাত্র এইটা ক্যাপিটাল আর বাকিগুলা সব স্মল লেটার। ওকে, সো আমরা যদি চাই এই সম্পূর্ণ লেখাটা ক্যাপিটাল লেটারে হোক, সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা এখান থেকে প্রথম যে অপশনটা আছে অল ক্যাপসে সিলেক্ট করলে সম্পূর্ণ লেখাটাই ক্যাপিটাল চলে আসবে, আপনি বারবার করে টাইপ করার কোনো প্রয়োজন নেই। আবার যদি এইভাবে অল ক্যাপস করে ফেলেছেন, সেটা ইনকেস আপনাদের রিমুভ করার প্রয়োজন, আপনি টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে অল ক্যাপসটা অফ করেও দিতে পারবেন। ওকে, আচ্ছা, পরবর্তী অপশনটা আপনারা খেয়াল করেন, আমরা ক্যাপিটাল লেটারই ব্যবহার করব, কিন্তু প্রথম লেটারটা তুলনামূলক ছোট থাকবে এবং স্মল লেটারের যে ক্যাপিটাল ফরম্যাটগুলো থাকবে সেটা সাইজে কিছুটা ছোট থাকবে। আমরা সেকেন্ড অপশনটা ব্যবহার করছি, স্মল ক্যাপস। ওকে, এগুলো কিন্তু সব বড় হাতের অক্ষর হয়ে গিয়েছে, কিন্তু প্রথম অক্ষরটা তুলনামূলক কিছুটা বড় থাকবে, এটা এখান থেকে আমরা করতে পারি। পরবর্তী যে অংশটা থাকছে আমরা সেটার ক্ষেত্রে যদি বলি, আচ্ছা লাস্টের দুইটাকে আগে দেখাই। টি এর নিচে একটা লাইন আছে, খুব সহজেই বুঝতে পারছি, এটা আন্ডারলাইন করার জন্য। আমরা কোনো একটা লেখার নিচে জাস্ট লাইন টেনে দিতে চাইলে সে আন্ডারলাইন করার জন্য এটা করতে পারি, আবার এটা ক্লিক করে এটা রিমুভও করে দিতে পারবো। ওকে, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে হয়তো আপনারা দেখবেন যে এমন ডলার ধরে নেন যে 59.99 39.99 এমন আছে। এখন এটা আগের প্রাইস ছিল, এই আগের প্রাইসটা কেটে দেওয়া হয়েছে, তাই না? এটা করার জন্য আমরা সিম্পলি এই ক্যারেক্টার থেকে এই অপশনটা ব্যবহার করতে পারি, স্ট্রাইক থ্রু দিয়ে দিলে আমাদের লেখা কেটে যাবে। ওকে, যদি আমরা চাই এটা একটা আলাদা ভার্সন ব্যবহার করতে বা আলাদা কালার ব্যবহার করতে, আমরা কিন্তু চাইলে সেটাও করতে পারি। আচ্ছা, এটাকে আমরা একটু আর্টবোর্ডের ওপরে নিয়ে যাই, আমরা চাইলে কিন্তু এটাও করতে পারি, অর্থাৎ স্ট্রাইক থ্রু দিলে পরে আমাদের লেখার ভেতর দিয়ে একটা দাগ চলে যাবে, এটা আমরা চাইলে রিমুভও করে দিতে পারবো। ওকে, পরবর্তী আলোচনাটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের অনেকটা ম্যাথমেটিক্সের মতো। আমরা ধরে নেন যে এ দিয়েছি, এর উপরে সেই স্কোয়ারটা দিব। ওকে, আচ্ছা, আমরা যদি এই টুটাকে সিলেক্ট করি, আবারও ক্যারেক্টার প্যানেলে যাই অ্যান্ড সুপারস্ক্রিপ্ট দিলে পরে এই টুটা ঠিক সেই এ স্কোয়ার হয়ে গিয়েছে। ওকে, আমরা যদি কিছু কিছু ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্মসে এটা নিচে দেওয়ার প্রয়োজন হয়, আমরা ঠিক তার পরের অপশনটা ব্যবহার করব, সাবস্ক্রিপ্টে দিলে পরে এটা নিচে চলে আসবে। অনেক সময় দেখেছেন না যে ফর এক্সাম্পল ধরে নেন log 210 এই টুটাকে আপনাদের নিচে নামানোর দরকার, জাস্ট এটাকে ধরে নিচে নামিয়ে দেন। ওকে, এমন কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল টার্মসের ক্ষেত্রে আমাদের ছোট বড় করার প্রয়োজন পড়তে পারে, আমাদের কিন্তু বারবার এভাবে করে টেনে কেটে ধরে নিয়ে এসে ছোট বড় করার প্রয়োজন নেই। ওকে, এ পর্যন্ত বোঝা গেল সবাই? ওকে, আজকের এই ক্লাসে আমরা মোটামুটি টাইপ টুল এবং ব্যবহার করে আমরা ক্যারেক্টার প্যানেলের বিভিন্ন প্রকার ব্যবহার শিখলাম। অ্যান্ড এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি যে আমরা শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক টেক্সট নিয়ে কাজ করেছি, আমরা বিভিন্ন প্যারাগ্রাফ নিয়ে যে কাজগুলো করব সেটাও আলোচনা করা হবে আগামী ক্লাসে। অ্যান্ড তারপর আরও কিছু স্টাইল নিয়ে ফন্ট খুঁজে বের করা, ডাউনলোড করা ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।